দেখছেন আপনি? প্রতি উত্তরে কৌশিক বলল, তোমাকেই দেখছি ইয়ানা। ইয়ানা বলল, আচ্ছা দেখার মতো কি আছে এর মধ্যে? মুচকি হেসে বলল কৌশিক, আছে। তুমি প্রচুর বই পড়ো তাই না? ইয়ানা বলল, হুম, তা তো পড়ি। বইয়ের আমার শান্তি, আরেক শান্তি আপনাদের। ফট করে কথাটা বলেই দাঁত দিয়ে জিভ কাটল ইয়ানা। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ও কি বলে ফেললো এক্ষুনি? কৌশিক মুখ টেপে হাসলো। ইয়ানা তাকিয়ে রইল ওর মুখ পানে। কৌশিক এবার ইয়ানাকে বলল, শোনো, দেবদাস উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি আছে, পড়েছ নিশ্চয়ই? তবে বেঁচে থাকতে তোমাকে কোনোদিনও ভুলবো না। তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না। ইয়ানা নিষ্পলক চোখে তাকিয়ে আছে কৌশিকের মুখ পানে। ওর এমন কাব্যিক কথায় কি বোঝালো? ইয়ানা যেভাবে কৌশিককে ভালোবাসে, কৌশিকও কি তাকে ভালোই বাসে? ইয়ানার এমন চাহনি দেখে ভড়কাল না কৌশিক। মেয়েটা এমন করবে সে জানতো। তাই মুচকি হেসে বলল কৌশিক, ইয়ানা, তোমার দিকে তাকালে আমার চোখের শান্তি লাগে। এই চোখ দুটো সারাক্ষণ তোমাকে খুঁজে বেড়ায়। ইয়ানা দ্রুত গিয়ে কৌশিকের সামনে বসলো। ওর হাত দুটো ধরে উৎফুল্ল হয়ে বলল, ইয়ানা, আপনি কি আপনি আমাকে ভালোবাসেন? কৌশিক প্রতিউত্তর করল, তা তো একটু বাসি। প্রতি উত্তরে ইয়ানা তো খুশিতে কান্না করে দেবে এমন অবস্থা। এই কথাটা শুনবে বলেই তো সে অপেক্ষা করেছিল এতদিন। অবশেষে তবে কি সত্যি হলো ইয়ানার স্বপ্ন? কৌশিক প্রেম নিবেদন করলো তাকে। ঘুমন্ত কাশপিয়ার পায়ের কাছে এসে বসেছে ইয়াদ। হাতে থাকা নপুর জোড়া একবার নেড়েচেড়ে দেখে তারপর যত্ন করে পরিয়ে দিল ওর পায়ে। তারপর কাশপিয়ার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে মনে মনে বলল, ইয়াদ, রাগ কি করেছো অভিমানী? অপেক্ষা করো একটু। সময় আসলে আমি তোমার সব রাগ ভাঙিয়ে দেব, বুঝিয়ে দেব এই ইয়াসের মনে উপমা ব্যতীত অন্য কেউ নেই, ছিল না আর না আসবে। তবে এই ইয়াসের আবেগপূর্ণ কথা কি কাশপিয়া শুনল? ইয়াসের কথা হয়তো না। কাশপিয়া নড়েচড়ে উঠতেই ওর ঘুম ভেঙে যাবে ভেবে ইয়াস চলে গেল রুম থেকে। বিছানার উপরে রাখা ফোনটাতে বারবার রিংটন হচ্ছে আর সাথে সাথে কেটেও যাচ্ছে। ইয়াস মাত্রই আসলো রুমে। আশেপাশে তাকিয়ে খুঁজল উপমাকে, তবে রুমে কোথাও নেই সে। ব্যালকনি, ওয়াশরুম সব জায়গাতেই দেখলো, কিন্তু কোথাও নেই উপমা। মনটা তখন কচকচ করলো ইয়াসের। কোথায় গেল মেয়েটা? ফোনটা ফেলে রেখেই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল ইয়াস। তবে এ কি দেখছে ইয়াস? আফিয়া আর ইয়াসে আমু সুফিয়া বেগম হেসে হেসে কথা বলছেন উপমার সাথে। কিছুক্ষণ তাকিয়ে দেখলো ইয়াস। কাশপিয়ার চোখে পড়লো ওর দিকে। ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আনমনেই হাসলো ইয়াস। এই মেয়ে তো সবার মন জিতে নিতে পারে সহজেই, যেভাবে জিতে নিয়েছে ওর রাগিমা আর বোনের মন। ইয়াস নিশ্চিন্ত হয়ে চলে গেল নিজের রুমে। বিছানায় কাজটা এসে হাতে নিল ফোনটা। কল দিল সেই নাম্বারে। ফোনের ওপাশের প্রান্তের মানুষটা কল রিসিভ করতেই বলল, ইয়াস, কৌশিক কেমন আছে ইয়ানা? প্রতি উত্তর বলল ইয়ানা, ভালো আছে। ইয়াস বলল আবারও, ভয় নেই তো আর? বলল ইয়ানা, অল্প আছে। কৌশিক এখনো পুরোপুরি সুস্থ হয়নি ইয়াস। কম করে হলেও আরও মাস তিনেকের মতো লাগবে সুস্থ হতে। পায়ে আর মাথায় আঘাতটা বেশিই লেগেছিল, তাই সুস্থ হতে একটু সময় তো লাগবে। ইয়ানার কথা শুনে ইয়াসের ফর্সা মুখটা মুহূর্তেই ঢেকে গেল অন্ধকারে। কৌশিক পুরোপুরি না সুস্থ হলে নিজেকে সে কখনোই ক্ষমা করতে পারবে না। ওই অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল ওর জন্যই। একটা সুস্থ সবল ছেলে তার জন্য অসুস্থ হয়ে পড়েছিল হসপিটালের বেডে। দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস। কানে আসলো ইয়ানের কথা। ইয়ানা আবার বলল, মেয়েটাকে পেয়েছিস? প্রতি উত্তরে ইয়াস ভ্রুকুচকে বলল, কার কথা বলছিস? ইয়ানা বলল, যার জন্য পাগল হয়ে তুই দেশে গেলি। ইয়ানার কথা শুনে ইয়াসের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ চুপ থেকে বলল ইয়ানাকে, হুম, তাকে তো পেয়েছি। তুই জানিস মেয়েটাকে? প্রতি উত্তরে ইয়ানা বলল, জানি তো, মেয়েটা আমাদের ইয়াসের ডিমগাল। ইয়াসও বলল আবার, মেয়েটা আর কেউ নয়, সে হলো কৌশিকেরই বোন। ইয়াসের কথা শুনে অবাক স্বরে বলল ইয়ানা, কি? এটা কি সত্যি? প্রতি উত্তরে ইয়াস বলল, ইয়াস মিথ্যা কথা বলে না। ইয়ানা বলে উঠল আবার, মেয়েটা কি জানে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে? বলল এবার ইয়াস, না এখনো বলিনি আমি। মেয়েটা যে বড্ড অভিমানী। ওরই প্রাণপ্রিয় ভাই আমার জন্য অ্যাক্সিডেন্ট করে হসপিটালে বেডে শুয়ে আছে জানলে ও হয়তো এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমার ভালোবাসাকে যে করুণা ভেবে ভুল করবে ও। ইয়ানাকে কথাগুলো বলে ব্যালকনি থেকে রুমের দিকে তাকালো ইয়াস।
পুরো রুমে কেউ নেই। উপমা হয়তো এখনো নিচেই আছে। এই ভেবে নিশ্চিত হলো সে। ইয়ানার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে কেটে দিল ফোনের লাইন। অভিমানীর বড্ড অভিমান হয়েছে। একটু একটু করে মনের মধ্যে জন্ম নেওয়া ভালোবাসা নিমিষেই শেষ হয়ে গেছে তার। ছোট্ট মনটা ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় মানুষের অবহেলায়। ভাইয়ের পরে যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, সেই যত্ন করে নিজে হাতে মেরে ফেলেছে কাশপিয়ার ভালোবাসাকে। কষ্ট দিয়েছে তাকে। কাশপিয়া ঠিক করেছে এখানে আর থাকবে না, চলে যাবে ইয়াসকে ছেড়ে। যে মানুষটা তাকে চায় না, ভালোবাসে না, তার কাছে কেনই বা পড়ে থাকবে সে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাবে বলে পা বাড়িয়েছিল কাশপিয়া। পায়ের দিকে তাকাতেই সুন্দর নূপুর জোড়া চোখে পড়ল ওর। প্রচন্ড অবাক হলো, কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল তার। বিড়বিড় করে বলল কাশপিয়া, আমার পায়ে নূপুর আসলো কি করে? দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়াস হাসলো উপমার কথা। এই মেয়ে এত বোকা কেন? যার প্রতি রাগ পুষে রেখেছে, সে যে মনে মনে তাকেই ভালোবাসে সেটা কি জানে এই মেয়ে? ছাদে দাঁড়িয়ে আছে রুহি, পাশেই ইয়াস। এতক্ষণ উজ্জ্বল আর ইয়াস দাঁড়িয়ে গল্প করছিল এখানে। মাত্রই এসে উপস্থিত হয়েছে রুহি। উজ্জ্বলের জরুরি কাজ আছে বলে চলে গেছে ওখান থেকে। ইয়াসও চলে যাবে বলে পা বাড়িয়েছিল। ঠিক তখনই দেখলো বাতাসে ফুলের টবটা পড়ে যাচ্ছিল মাটিতে। রুহি তার ঠিক পাশে দাঁড়িয়ে। ব্যথা পাবে ভেবে ইয়াস ওর হাত ধরে টান দিয়ে সরালো ওখান থেকে। টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল রুহি। ইয়াস আগলে নিয়েছে তাকে দুহাতে। মেয়েটা নিষ্পলক চোখে তাকিয়ে আছে ওর দিকে। ইয়াসের কেমন যেন লাগলো বিষয়টা। ইয়াস সে রুহিকে বরাবরই নিজের বোনের চোখে দেখে এসেছে। ইয়াস চলে যেতে নিলেই বলল রুহি, আমাকে কি ভালোবাসা যায় না ইয়াস? আমি কি এতটাই খারাপ? তবে রুহির এমন কথায় অবাক হলো না ইয়াস। মেয়েটার মনে যে তারই প্রতি ভালোবাসা আছে, এটা বুঝেছে অনেক আগে ইয়াস। মাথা ঘুরিয়ে তাকালো রুহির দিকে, বলল, ওকে ইয়াস। রুহি, তুমি খুব ভালো, ভীষণ ভালো, কিন্তু আমার ভালোবাসা যে নির্দিষ্ট কারোর জন্য। রুহি তখন বলল, আর সেই ভাগ্যবতী মেয়েটা উপমা নিশ্চয়। প্রতি উত্তরে চুপ করে রইল ইয়াস, তাকালো আকাশ পানে। তারপর আবার কিছুক্ষণ পর বলল রুহিকে ইয়াস, তুমি তো অবুঝ নয় রুহি, আমার হৃদয় জুড়ে অন্য নারী বিচরণ। এটা জানার পরেও তুমি আমাকে চাইছো? পৃথিবীর কোথাও না কোথাও এমন কেউ আছে যে তোমাকে ভালোবাসবে, বুঝবে, আগলে রাখবে। আমাকে চেয়ে পাপটা বাড়িও না, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। রুহি তখন বলল, সেই মানুষটা তুমি হলে কি খুব ক্ষতি হতো ইয়াস? আমি যে চেয়েও মাথা থেকে সরাতে পারছি না তোমাকে। আমি কি করব বলো? তাহলে আমি আর ভালোবাসবো না তোমাকে। কথা নেই কোনো ইয়াসের মুখে। কি বা বলবে রুহির কথার উত্তরে? চুপচাপ মেয়েটা আজ নিজেকে ভেঙে চুরে প্রকাশ করেছে যে ওর কাছে। হঠাৎই ইয়াসের মনে হলো ছাদের দরজার সামনে থেকে এক্ষুনি কেউ গেল। কে ছিল? উপমা নিশ্চয়ই। মেয়েটা কি শুনলো ইয়াসের পুরো কথা, নাকি অর্ধেকটা শুনেই অভিমান বাড়ল তার প্রতি? ইয়াস চলে গেল ছাদ দিকে। আর ওর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রুহি। দুফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। বলল সে, ইয়াস, তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার সারা জীবনই থাকবে, হয়তো মৃত্যু আগ পর্যন্ত। আমাকে একটু ভালোবাসলেও তো পারতে তুমি। এই অপূর্ণতা নিয়ে মরতে তো হতো না আমাকে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে কাশপিয়া। ছাদে তখন গিয়েছিল ইয়াসকেই খুঁজতে। যখন ইয়াস আর রুহিকে ওভাবে এতটা কাছাকাছি দেখলো, মনের মধ্যে যে কি হচ্ছিল তা কেবল কাশপিয়াই জানে। রুহির পাশে যে সহ্য হচ্ছিল না ইয়াসকে। রুহি বুঝি সেই ভাগ্যবতী যার জন্য কাশপিয়াকে সমানে অবহেলা করছে ইয়াস। কথাগুলো ভেবে ডুকরে কেঁদে উঠল কাশপিয়া। মনে মনে ঠিক করলো আজকেই সে চলে যাবে এখান থেকে, আর কখনোই আসবে না ইয়াসের সামনে। বারবার দরজা ধাক্কা দিচ্ছে ইয়াস, ডেকে যাচ্ছে তার উপমাকে। তবে কি উপমা ইয়াসকে ভুল বুঝলো? ধৈর্যের বাঁধ ভেঙে গেল ইয়াসের। এবার প্রচন্ড রেগে গেল। ধমকের স্বরে বলল কাশপিয়াকে, উপমা, তুমি কি দরজাটা খুলবে, নাকি আমি ভেঙে ফেলবো দরজা? আমাকে দরজাটা ভাঙতে হলে তোমার অবস্থা খারাপ হবে উপমা। চোখের পানি শাড়ি আঁচল দিয়ে মুছে নিল কাশপিয়া। উঠে গিয়ে দরজাটা খুলে দিল সে।
দরজাটা খুলে দিয়ে চলে যাচ্ছিল দেখে ইয়াস ধরল ওর হাতটা, আটকালো ওকে। তারপর রেগে বলল ইয়াস, কি সমস্যা কি তোমার উপমা? রাগে ফুঁসছে কাশপিয়াও নিজেও। ইয়াসের থেকে নিজেকে ছাড়তে চেয়ে বলল কটমট কণ্ঠে, সমস্যাটা আমার না, সমস্যাটা আপনার। কি চান কি আপনি? কারণে অকারণে আমাকে ছুবে না তো, ছাড়ুন বলছি। কাশপিয়ার কথায় তত্তর করে রাগ বাড়ল ইয়াসের। শক্ত করে কাশপিয়ার হাত চেপে ধরে বলল, উপমা, তোমাকে স্পর্শ করার সার্টিফিকেট আমি আগেই পেয়েছি। তোমার শরীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করার অধিকার কেবল এই ইয়াস রায়হানেরই আছে। তাছাড়া কি তুমি ভুলে যাচ্ছ তুমি আমার বিয়ে করা বউ? কাশপিয়া তখন চিৎকার করে বলল, ওটাকে বিয়ে বলে? দয়ালু ঈশান রায়হান আমাকে বাঁচাতে, আমার ভাইয়ের দেওয়া দায়িত্ব পালন করতেই কেবল বিয়ে করেছেন। আপনি আমাকে একবারও বলেছেন আমার ভাইয়া হসপিটালে পড়ে আছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আপনার জন্য বলেছেন আমাকে? কাশপিয়ার কথা শুনে হাতের বাঁধন আলগা হয়ে গেল ইয়াসের, পিছিয়ে গেল কয়েক পা। এসব কথা উপমা জানলো কি করে? তবে কি ইয়ানের সাথে ফোনে বলা কথাগুলো সব শুনে নিয়েছে উপমা? মেয়েটা কি এসবের জন্যই রাগ করে আছে ওর উপর? কিভাবে বুঝাবে উপমাকে? কৌশিকের সাথে এমনটা হোক তা সে কখনোই চায়নি। ইয়াস তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা কাশপিয়ার দিকে। আর ঠিক তখনই কাশপিয়া দরজা দিয়ে বেরিয়ে যেতে নিলেই আবারও হাতটা ধরে নিল ইয়াস, একটানে ফেলল নিজের বুকে। শরীর কাঁপছে ইয়াসের, কেমন অস্থির অস্থির লাগছে, ভয় হচ্ছে মনের মধ্যে। তবে উপমা কি এখন ওকে ছেড়ে চলে যাবে? ইয়াস যে মরে যাবে তাহলে। উপমাতেই যে ইয়াসের সব ভালোবাসা, ভালো লাগা দুর্বলতা বুঝতে দিল না তা। চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন করে রাগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলো কাশপিয়াকে, তুমি কোথায় যাচ্ছ? প্রতি উত্তরে কাশপিয়া বলল, চলে যাচ্ছি আমি। আপনার সাথে থাকলে, চোখের সামনে আপনাকে দেখলে আমার দম বন্ধ লাগছে। কাশপিয়ার কথা শুনে ইয়াস একটা বাঁকা হেসে উপমার কোমর চেপে শক্ত করে ধরল। চোখ মুখে রাগ নিয়ে বলল আবারও, তুমি দম আটকে মরে গেলেও তোমাকে আমার সাথেই থাকতে হবে উপমা। আমার থেকে ভুলেও পালাতে চাইবে না, জানি মেরে ফেলবো তাহলে তোমাকে। এদিকে কাশপিয়া নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করছে। ইয়াস এক সময় নিজেই ছেড়ে দিল ওকে। পাতে চাইলে নিজের শক্তপোক্ত হাত দিয়ে থাপ্পড় বসালো কাশপিয়া নরম তুলতুলে গালে। ছলো ছলো চোখে ইয়াসের মুখ পানে তাকালো কাশপিয়া। বুঝলো ইয়াস হয়তো বিরক্ত ওর প্রতি, তাই তো অমানুষের মতো চর বসালো ওর গালে। ইয়াস এভাবে তাকে মারতে পারলো ভেবেই চোখের কোণে পানি জমতে শুরু করলো কাশপিয়ার। এই ইয়াসকে যে পুরোপুরি অচেনা লাগছে কাশপিয়ার কাছে। ইয়াস গম্ভীর এটা সে জানে, মাঝে মধ্যেই ধমক দিয়ে ওঠে ভুল করলে, কিন্তু এমন আচরণ এত কঠোর কি ইয়াস কেবল কাশপিয়ারই প্রতি? রাগে রুমে জিনিসপত্র সব এক এক করে ভেঙে ফেলছে ইয়াস। বাড়ির লোকজন সবাই এসে দাঁড়িয়েছে ওদের রুমের দরজার সামনে। তবে ভিতরে যে কি হয়েছে কেউ বুঝতে পারছে না। তবে কারোর এটা বুঝতে বাকি নেই কাশপিয়ার সাথে ইয়াসের কিছু একটা হয়েছে। সুফিয়া বেগম রুমে ঢুকলেন, পরিস্থিতি সামাল দিতে নিজের সাথে নিয়ে গেলেন কাশপিয়াকে। ইয়াসের রাগ তো ওনার জানা, আবার কখন চর থাপড় মেয়ে বসে মেয়েটার গালে। পরে ছেলের রাগ কমলে না হয় নিজেই আবার দিয়ে যাবেন বৌমাকে। দিনের আলো কেটে গিয়েছে, রাত হয়েছে, চারিদিকে ঢেকে গেছে অন্ধকারে। বাইরে তুমুল বর্ষণ শুরু হয়েছে। প্রকৃতি আজ অশান্ত হয়ে উঠেছে হুট করেই। তবে কাশপিয়া আর ইয়াসের মান অভিমানে পালা শেষ হয়নি এখনো। আজকেই সব ঠিকঠাক করে এসেছে ইয়াস। সে ফিরে যাবে নিজের কাজের জায়গায়, পরিচিত দেশটাতে। এখানে সবকিছু বিরক্ত লাগছে ওর। ইয়াস নিজের রুমে যাচ্ছিল, তখনই মেয়েটার রুমের দিকে চোখ যায়। রাত তখন 12টার কাছাকাছি। এত রাতে দরজা খোলা দেখে কিছুটা অবাক হয়ে এগিয়ে যায় সেই রুমে। তারপর আস্তে আস্তে রুমে ঢুকতেই বিছানার ওপর আম্মুর পাশে শুয়ে থাকা কাশপিয়াকে দেখল। কি যেন হলো ইয়াসের। উপমার ঘুমন্ত মায়াবী মুখোশী খুব করে টানছে ওকে। বারবার গোলাপি অধর জোড়া ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে নিজের। ইয়াস এগিয়ে গেল কাশপিয়ার কাছে। তখনই হঠাৎ কি যেন হলো ইয়াসের। উপমার ঘুমন্ত মায়াবী মুখোশী খুব করে টানছে কাছে ওর। বারবার গোলাপি অধর জোড়া ছুঁয়ে দিতে ইচ্ছে করছে নিজের। ইয়াস এগিয়ে গেল কাশপিয়ার কাছে, কোলে তুলে ওকে নিয়ে গেল নিজের রুমে। তারপর কাশপিয়াকে আস্তে আস্তে বিছানায় শুয়ে দিল। তারপর কাশপিয়ার পুরো মুখে চুমু এঁকে দিল ইয়াস।
মেয়েটাকে আজ খুব করে কাছে পেতে ইচ্ছে করছে ওর। ওকে পুরোপুরি বিলীন করতে ইচ্ছে করছে নিজের মধ্যে।